ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তোমার 10 নম্বর যে অনুশীলনী ছিল উচ্চতা এবং অনুশীলনী 10, যেটা শিরোনাম ছিল উচ্চতা ও দূরত্ব, অর্থাৎ দূরত্ব ও উচ্চতা। তো এই অধ্যায়ের আমরা 18 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা দেখব 19 নম্বর অঙ্ক থেকে, ঠিক আছে? তো 19 নম্বর অঙ্ক দেখো, এখানে বলছে যে একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই পর্যন্ত আমরা আগে এঁকে নেই। তাহলে কি বলছে যে একটি নদীর কোনো এক তীরে দাঁড়িয়ে, এর আগের অঙ্কটাও আমরা নদীর অঙ্ক দিয়েই করেছি, এটাও কি এই নদীরই অঙ্ক, ঠিক আছে? এর আগের অঙ্কটা ছিল কি, এই যে নদীর অঙ্ক ছিল। তো 16 নম্বর অঙ্ক আমরা করেছি নদী নদী ওই 16 নম্বর অঙ্কের মতো এটা অনেকটা। তো সে কি করছে যে একটা নদীর তীর, মনে করো আমরা আবার ওই নদীটা আঁকি এরকম করে, মনে করো যে এটা হচ্ছে একটা নদী হয়ে বয়ে যাচ্ছে, ঠিক আছে? এক নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে এক লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি 150 মিটার লম্বা গাছের শীর্ষের উন্নতিকোণ। তাহলে এটা মনে করো যে নদীর প্রস্থ এটা, ঠিক আছে? নদীর প্রস্থ বরাবর আমরা একটা দাগ দিলাম, আর এইখানে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে একটা গাছ। কত? একটা গাছ দাঁড়িয়ে আছে, সেই গাছের শীর্ষের উন্নতিকোণ অপর তীরে 150 মিটার লম্বা। এই গাছটার দূরত্ব হাইট 150 মিটার জানা আছে, ঠিক আছে? এটা হচ্ছে 150 মিটার, এবং এখান থেকে তার গাছের শীর্ষের যে উন্নতিকোণ, সেই উন্নতিকোণটা কত দেওয়া আছে? কত এখানে শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। শীর্ষের উন্নতিকোণ কত? তাহলে এইখান থেকে এই কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। আমরা জানি যে উন্নতিকোণ মানে হচ্ছে নিচ থেকে মাপা হবে, তাহলে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি এই উন্নতিকোণ, ঠিক আছে? লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি কি করছে? কিন্তু বলছে যে পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। কোথায় পৌঁছেছে? পানির স্রোতের কারণে সেই গাছ থেকে 10 মিটার দূরে পৌঁছায় গেছে। কোথায়? স্রোত মনে করো এই দিক থেকে এই দিকে আসতেছে, ঠিক আছে? ফলে সে এখান থেকে কোথায় দেখছে? সে এখান থেকে 10 মিটার দূরে এই জায়গায় এসে পৌঁছেছে, ঠিক আছে? স্রোতের কারণে এখানে আসছে। তো এই ডিস্টেন্সটা হচ্ছে কত? 10 মিটার, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে এই জিনিসটা কিন্তু খাড়া উপরের দিকে লম্বা বরাবর, আর এইটা হচ্ছে কি অনুভূমিক বরাবর, ঠিক আছে? এটা অনুভূমিক বরাবর। তার মানে এখানে আমরা দুইটা চিত্র পাইলাম। একটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর, এটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর, এটা হচ্ছে খাড়া কি, এটা হচ্ছে তোমার খাড়া গাছ, 150 মিটার খাড়া গাছ। আর এইখান থেকে সে এটাকে দেখছে কত? 30 ডিগ্রি সে উন্নতি কোণ হিসেবে দেখছে, এটা হচ্ছে খাড়া। আর একটা হচ্ছে আমরা যদি উপর থেকে দেখি, এটা হচ্ছে নদীর প্লেন বরাবর, অর্থাৎ নদীর ভূমি বরাবর। একইভাবে এইটা হবে কি নদীর প্রস্থ, এটা হচ্ছে নদীর প্রস্থ, আর এটা হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে কি নদীর দৈর্ঘ্য বরাবর। নদীর দৈর্ঘ্য বরাবর সে কি করছে? 10 মিটার আসছে। নদীর দৈর্ঘ্য বরাবর সে কয় মিটার আসছে? স্রোতের কারণে 10 মিটার আসছে। এই দূরত্বটা হচ্ছে কত? 10 মিটার। তাহলে এই যে দূরত্বটা, এইটা হচ্ছে গাছের উচ্চতা, আর এইটা হচ্ছে কি এই পয়েন্ট দুইটা, এইটা হচ্ছে গাছের গোড়া, ঠিক আছে? এইটা হচ্ছে গাছের গোড়া, আর এটাও গাছের গোড়া, ঠিক আছে? তাহলে এই ডিস্টেন্স হচ্ছে খাড়া উপরের দিকে, আর এই ডিস্টেন্সটা হচ্ছে কোন দিকে? নদী বরাবর, নদীর প্রস্থ বরাবর। এই যে নদীর এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর। আর এটা হচ্ছে নদী থেকে নদীর মাটি থেকে উপরের দিকে, আকাশের দিকে, এটা 150 মিটার। তার মানে কি এই যে তলটা আর এই যে তলটা আছে, এই দুইটা ত্রিভুজাকৃতির যে তল, এই তলটা পরস্পরের সাথে কি আছে?
90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। এটা হচ্ছে অনুভূমিক তল আর এটা হচ্ছে উল্লম্ব তল, বুঝতে পারছো কি? তাহলে এইরকম হবে দুইটা, তো দুইটাই আছে এখানে নদীর প্রস্থ। তো এই পয়েন্টটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা হচ্ছে নদীর টাওয়ারের উচ্চতা হচ্ছে বিসি, তাহলে এ বি, এটাও কিন্তু এ বি, আর টাওয়ার পর্যন্ত হচ্ছে এসি, আর এ থেকে সে মনে করো আসছে ডি বিন্দুতে 10 মিটার দূরে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমার কি তিনটা, মানে এই যে এখানে যে তোমার ইয়াটা আছে সেটা আমরা এখানে দেখালাম, ঠিক আছে। এখন বলছে যে উপরোক্ত বর্ণনাটি সঠিক তুমি চিত্রের মাধ্যমে দেখাও, তাহলে এইটা হচ্ছে মেইন চিত্র, ঠিক আছে। এই চিত্রের মাধ্যমে আমরা দেখাইলাম, তোমরা চাইলে এইটাও দেখাইতে পারো, ঠিক আছে। এরপর বলছে নদীর বিস্তার নির্ণয় করো। তো নদীর বিস্তার তো এইটা দিয়ে পাবা না, নদীর বিস্তার কোনটা দিয়ে পাবা? এইটা দিয়ে পাবা। তো নদীর বিস্তার মানে হচ্ছে এ বি, এটা বের করতে হবে। হাইট 150 এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের ক নম্বর, তাহলে ক নম্বরের অ্যান্সার, এত ছবি আঁকা দরকার নেই, তোমরা চাইলে এই ছবিটা আঁকতে পারো অথবা এই ছবিটাও আঁকতে পারো, কিন্তু এই ছবি না আঁকলে আবার এই ছবি বুঝবা না, তখন এই হাইট আর এই গোলমাল লেগে যাবে, এইটাই আঁকবা। এরপর দেখো খ, তাহলে খ নম্বর কয়ের চিত্র হতেই তোমরা অঙ্কটা করবা। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে দেখো, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই। তাহলে এ বি সি হতে পাই, এখানে কি আছে আমরা বের করবো, নদীর প্রস্থ হচ্ছে এ বি, ঠিক আছে, আর উচ্চতা দেওয়া আছে কত 150 মিটার। তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তো লম্ব এবং ভূমির যে অনুপাত সেটা থেকে আমরা নিব tan 30 ইজ ইকুয়াল টু হবে এইচ ডিভাইডেড বাই এ বি, ঠিক আছে। বা tan 30 মান হচ্ছে 1/√3 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই, এইচ এর মান হচ্ছে 150, আর এ বিটা আমরা, এ বি হচ্ছে প্রস্থ, ওটা বের করব আমরা। 150 মান বসিয়ে দেই, ঠিক আছে, 150, আর এটা মনে করো নদীর প্রস্থ, এ বিটা হচ্ছে নদীর প্রস্থ ডি, তাহলে বা আর গুণ যদি করি, ডি আর 1 গুণ করলে ডি, আর এখানে আছে 150 আর √3, তাহলে এটা হবে 150 √3 এত মিটার, এটা হচ্ছে নদীর প্রস্থ, ঠিক আছে, এটাই হবে নদীর প্রস্থ, ওকে। এরপর দেখো, এবার বলছে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব বের করো। তাহলে এবার দেখো নদীর প্রস্থ কিন্তু আমরা এই যে এ বি 150 √3 পেয়েছি, আর এখান থেকে নদীর যে পার আছে, এই পার থেকে সে কিন্তু কোথায় এসে পৌঁছেছে 10 মিটার, মানে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে পৌঁছেছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আবার ফর্ম করছে। তো এই সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো, এটা হচ্ছে ভূমি 150 √3 আর লম্ব হচ্ছে কত 10 √3, আর তাহলে সে তার 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 যে যাত্রা স্থান ওখান থেকে তার গন্তব্য স্থান পর্যন্ত দূরত্বটা হবে, তাহলে এই ত্রিভুজের অতিভুজ, ঠিক আছে। তাহলে আমরা গ নম্বর অঙ্ক করার জন্য ওই ছবিটা এখানে আঁকতে পারি, ঠিক আছে। তাহলে জিনিসটা হবে এইরকম, তাহলে এইটা হচ্ছে কত 150 √3 এ বি, এটা ডি বলছিলাম, আর বিডি ছিল 10 মিটার, ঠিক আছে। তাহলে এডি সমান হট, এটা আমরা বের করব। তাহলে এই অঙ্ক খুবই ইজি ছিল, এ বি ডি সমকোণী হতে, ঠিক আছে, সমকোণী হতে পাই। তাহলে এখানে কোন সূত্র দিয়ে এটা অতিভুজের মান বের করা যাবে? খুব ইজিলি, লম্ব এবং ভূমি দেওয়া আছে, আমাদের অতিভুজ বের করতে হবে। তাহলে এডি হচ্ছে অতিভুজ, ঠিক আছে, অতিভুজ এডি ইজ ইকুয়াল টু কি √ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ঠিক আছে, এ বি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার কত 150 √3 তার উপর স্কোয়ার, আর এইখানে হবে কত 10-এর উপর স্কোয়ার, তার উপর এখানে রুট, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে এটা ক্যালকুলেশন করে আসে 206 মিটার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তার
যাত্রা স্থান থেকে এর গন্তব্য স্থানের দূরত্ব 206 মিটার, অর্থাৎ সে অনেক বেশি দূরত্ব অতিক্রম করে ফেলছে। ঠিক আছে, ওকে। এবার দেখো 20 নম্বর অঙ্কে কি বলছে যে 16 মিটার দীর্ঘ একটি মই, ঠিক আছে, 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। ছাদ বরাবর, তো এটা আমরা অনেক আগে করছি। এটা মনে করো ভূমি, ঠিক আছে, ভূমি আর একটা দেয়াল মনে করো, এখানে আমরা দেয়াল আঁকলাম। ঠিক আছে, এটা হচ্ছে দেয়াল। ওকে, তাহলে এই আছে দেয়াল, মাটির উপর এই দেয়ালটা আছে। তো 16 মিটার একটা মই, তাহলে একটা মইকে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হয়েছে। সাধারণত দেয়াল যেহেতু আছে, ঠিক আছে, তো দেয়ালের সাথে এইভাবে যে কোনো জায়গায় এইভাবে কি করা আছে, দেয়ালের হাইট, দেয়ালের উচ্চতা বের করে, দেয়াল মনে করতে হবে যে দেয়ালের একদম মাথা পর্যন্ত কি আছে, লেগে আছে। ঠিক আছে, এইরকম। তাহলে এইটা হচ্ছে মই, এই জিনিসটাই হচ্ছে কি মই। এটাকে যদি আমরা এইভাবে আঁকতে চাই, তাহলে মনে করো এইটাই হচ্ছে কি মই। তো মইয়ে সাধারণত এরকম দাগ কাটা থাকে, এটা হচ্ছে মই। আর এইটা ছিল দেয়াল, ঠিক আছে, এটা দেয়াল, এটা ইট আছে এখানে, ইটের দেয়াল। ঠিক আছে, তো এই মইয়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে? মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার। এই মইয়ের দৈর্ঘ্য 16 মিটার। ঠিক আছে, আর এটা ভূমির সাথে এই ঠেস দিয়ে রাখার ফলে ভূমির সাথে সে কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই কোণটা তৈরি হয়েছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে মনে করি যে আমরা লিখবো যে মনে করি এ বি হচ্ছে একটি দেয়াল, দেয়ালের শীর্ষ হচ্ছে বি থেকে, বিতে একটা মই ঠেস দিয়ে লাগিয়ে রাখলে সে ভূমিতে সি বিন্দুতে স্পর্শ করে এবং সেখানে তার ভূমিতে যে উন্নতি কোণ সেটি 60 ডিগ্রি। ওকে, এরপর দেয়ালটির সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো। তাহলে এখানে বর্ণনাটা এইভাবে দিতে হবে যে এ বি দেয়াল, ঠিক আছে, এ বি হচ্ছে দেয়াল, এ বি দেয়ালের পাদবিন্দু, পদবিন্দু না, পাদবিন্দু হচ্ছে এ। ঠিক আছে, এ বি দেয়ালের পাদবিন্দু হচ্ছে এ, আর শীর্ষ হচ্ছে বি, শীর্ষ হচ্ছে বি। আর বিসি মইয়ের দৈর্ঘ্য, বিসি হচ্ছে মই, বিসি মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। আর কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই তো এটা বর্ণনা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বর্ণনা। ওকে, এটা যদি বর্ণনা হয় তারপরে এখান থেকেই আমরা মূলত খ নম্বর অঙ্কটা করব। তো দেয়ালের উচ্চতা, তাহলে খ হতে পাই, খ হতে সরাসরি লিখবো যে খ হতে পাই, এখানে যে সমকোণী ত্রিভুজ আছে, তাহলে আমরা লিখবো যে খ হতে পাই। ঠিক আছে, তাহলে এ বি আমাদের বের করতে হবে। এ বিটাকে আমরা চাইলে কি ধরতে পারি? এইচ ধরতে পারি। তো এ বি সমান আমরা কি পাই? খ হতে কি পাই? এইভাবে লিখবো যে সমকোণী ত্রিভুজ এ সি বি এর একটু 4 মার্ক যেহেতু একটুখানি আমরা বড় করব। খ হতে পাই সমকোণী ত্রিভুজ এ সি বি এ উচ্চতা বা লম্ব, উচ্চতা এ বি সমান এইচ, অতিভুজ, উচ্চতা না দিয়ে লম্ব লিখলে হইতো, অতিভুজ এ সি না বিসি, অতিভুজ বিসি ইজ ইকুয়াল টু 16 মিটার। ঠিক আছে, অতিভুজ বিসি ইজ ইকুয়াল টু 16 মিটার। আর কোণ এসিবি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, কোণ এসিবি, কোণ এসিবি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা উচ্চতা বের করবো আর অতিভুজ দেওয়া আছে, তাহলে অতিভুজ উচ্চতা বা লম্ব, আমরা উচ্চতা না লিখে লম্ব লিখি। ঠিক আছে, লম্ব এবি সমান এইচ। ওকে, তো এখন দেখো লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কিসের? সাইন থিটা। তাহলে আমরা জানি যে এখানে লিখবো যে আমরা জানি ট্যান, ট্যান দিয়ে হবে না, ট্যান হচ্ছে লম্ব আর ভূমি, আমরা সাইন দিয়ে পাবো। যখন লম্ব আর অতিভুজের সম্পর্ক এখানে বের করতে হবে, তাহলে আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ।
তো এগুলো জাস্ট অঙ্কটাকে একটু বড় করার জন্য লেখা হচ্ছে, এগুলো সবসময় লেখার প্রয়োজন নেই, আমি এর আগের অঙ্কগুলোতে লিখিও নাই সব জায়গাতেই। এরপর দেখো তাহলে আমরা লিখতে পারবো কি sin 60 ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্বের মান হচ্ছে এইচ, অতিভুজ কত দেওয়া আছে 16। তো sin 60 মান হচ্ছে √3/2, sin 60 মান √3/2 এইচ ডিভাইডেড বাই 16। তাহলে এবার দেখি আমরা এখান থেকে এইচ এর মান বের করি। তাহলে এইচকে এইচের জায়গায় ঠিক রাখবো, 16টাকে এখানে নিয়ে আসে √3/2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে √3 গুণন 16, ঠিক আছে, √3 গুণন 16 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এইচ। অতএব এইচ ইজ ইকুয়াল টু এখানে কি হবে 8, তাহলে হবে 8√3, ঠিক আছে, 8√3। এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার, এটা হচ্ছে কি তোমার মইয়ের উচ্চতা, ঠিক আছে। তো এটি যদি মইয়ের হাইট হয়, এর পরের অঙ্কটা দেখি আমরা। দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা জানি যে মইটাকে যদি আমরা কি করি একটু নিচে নামাই, তাহলে কি হবে এটা পিছনে সরে যাবে এবং অ্যাঙ্গেলটা কি হবে ছোট হয়ে যাবে, ঠিক আছে। মইটাকে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর কত দূর সরালে, তাহলে এখানে তো তাহলে এইটা কি হবে নিচে নামবে আর এইটা কি হবে এইদিকে যাবে, তখন এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তখন অর্থাৎ কত এখানে কতটুকু সরালে এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে। তো তো আগে তাহলে তার আগে আমরা এখন কত দূরে আছে সেটা আগে বের করে নেই, ঠিক আছে। তাহলে আমরা ছবিটা আগে আঁকি। তাহলে এখন সে ভূমি থেকে কত দূরে আছে সেটা যদি বের না করি, ঠিক আছে, দেওয়ালের এখানে বলছে যে দেওয়ালের ধারে ঠেস দেখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর কত দূর সরালে, এখন কত দূর সরালে যদি আমরা বের করতে চাই কতটুকু সরানো আছে এখন কোথায় আছে সেটা যদি বের না করতে পারি না করি, তাহলে পরে যদি এখানে আসে তাহলে ডিস্টেন্সটা কীভাবে বের করো। তাহলে আগে বর্তমানে সে দেয়াল থেকে কত দূরে আছে সেটা বের করে ফেলি, ঠিক আছে। তো এটা করার জন্য আগে আমরা ছবিটা এই ছবিটাই একটু রিপিট করি গ নম্বরে, ঠিক আছে। তো গ নম্বর হচ্ছে প্রথমে তো এখন সে এই অবস্থায় সে কততে আছে, প্রথমে সে এই অবস্থায় আছে কত ডিগ্রিতে 30 ডিগ্রি না 60 ডিগ্রি, 60 ডিগ্রি, আচ্ছা এই অবস্থাতে সে আছে কত ডিগ্রিতে 60 ডিগ্রিতে, ঠিক আছে। তো এই অবস্থায় সে এখন আছে, এটা কত ডিগ্রি 60 ডিগ্রি। তো ওয়াল সে হচ্ছে ভূমি বরাবর এরকম অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা যেটাই হোক এইভাবে সে ভূমি বরাবর এখানে কি আছে সে, ওকে। আচ্ছা এটা হচ্ছে ভূমি আর মই দেওয়ালটা হচ্ছে এইরকম, ঠিক আছে। এটা হচ্ছে তার এই দেওয়ালটা হচ্ছে এত বড় আর মইটা, ঠিক আছে, এইরকম দেওয়াল আছে, এটা হচ্ছে দেওয়াল, ঠিক আছে। আর মইটা এখন এই অবস্থায় আছে কত ডিগ্রিতে ঠেস দেওয়া আছে, এখন মইটা 60 ডিগ্রিতে ঠেস দেওয়া অবস্থায় আছে। তাহলে এটা আছে কত 16 মিটার। তাহলে এখন আমরা তাহলে এটা যে এ বি দেওয়াল ছিল আর এটা ছিল সি বিন্দুতে ছিল, সে বর্তমানে সে কোথায় ছিল সি বিন্দুতে ছিল, ওকে। তাহলে আমরা এই ডিস্টেন্সটা আগে বের করে নেই, ঠিক আছে, এসি সমান। তাহলে আগে আমরা এসি বের করে নিই। তাহলে এসি কিভাবে বের করবো বলো দেখি, ট্যান থিটা দিয়েও বের করতে পারবো, তাহলে এইচ তো আমরা অলরেডি বের করেছি, অথবা ভূমি দিয়ে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কত অতিভুজ, তাহলে কস থিটা থেকেই করি। তাহলে কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে এসি ডিভাইডেড বাই 16। তাহলে কস 60-র মান হচ্ছে হাফ, কস 60-র মান হচ্ছে কত হাফ, হাফ সমান হচ্ছে এসি ডিভাইডেড বাই 16, অথবা এসি সমান 32 হবে, ঠিক আছে। তাহলে এসি সমান হবে কত 8, এসি সমান কত মিটার হবে
8 মিটার হবে। আচ্ছা, আর গুণ করি, 2ac সমান হচ্ছে 16, অতএব এসি সমান হচ্ছে কত, 8 মিটার। ঠিক আছে, আপাতত আমরা এটা বের করে ফেললাম, 8 মিটার বের করলাম। ওকে, এরপর কি বলছে যে এই মইটা এখন যে অবস্থানে আছে এইটাকে আমরা কি করব, এইখান থেকে সরায় ফেলবো। এইখান থেকে সরায় কোথায় নিয়ে আসব, এই মইটা এই অবস্থাতেই আছে, এটাকে যে এইরকম করব আর কোথায় নিয়ে আসব, নিচে নিয়ে আসব। এই যে এইরকম করে তাকে কি করব আমরা, নড়াই এখানে এমন একটা অপোজিশনে নিয়ে আসবো যে আগে যে পজিশনে ছিল তাকে কি করব এবার এইরকম করে দেখবো। অর্থাৎ এই এখানে নিয়ে আসলাম, ওই সেম মইটাকে এবার কোথায় নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসলাম। নিয়ে আসলে কি হবে, এটা নিচে নেমে যাবে, আর এখানে অ্যাঙ্গেল কি হবে, কমে যাবে। তার মানে আগে ছিল কেমন, আমি যদি আবার আগে তাহলে পূর্বে কি এইরকম ছিল, এইরকম ছিল, আর এখন ওই সেম মইটাকেই কি করা হলো, এইভাবে রাখা হলো। তাহলে এখানে এবার কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে এটা, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে হবে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করার জন্য তাহলে গোড়াটা কি হয়েছে, এখান থেকে এখানে সরে আসছে, গোড়াটা এখানে ছিল এখানে চলে আসলো। তাহলে কতখানি আসলো, এই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। মনে করো পরে ডি বিন্দুতে আসলো, তাহলে এই সিডি সমান এক্স, কতখানি সরে আসলে এটা 30 ডিগ্রি হইলো সেটা আমাদেরকে ইয়ে করতে হবে। বি 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 এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, তাহলে দেখো, তাহলে তাহলে মইয়ের দেখো, তাহলে এটা আমি মুছে দিই আবার। তাহলে মইয়ের কিন্তু যে অতিভুজ, মইয়ের দৈর্ঘ্য অর্থাৎ এই ত্রিভুজের যে অতিভুজ সেটা কিন্তু 16 থেকে গেল, ভূমিটা শুধু পরিবর্তন হইলো। তাহলে ভূমিটা আগে ছিল এসি, এখন হইলো কত, এ ডি। ঠিক আছে, তাহলে নতুন অবস্থায়, তাহলে নতুন অবস্থানে এখানে কি হবে, তো ভূমি বের করব আমরা, cos 30 সমান ইজিক্যাল টু, নতুন অবস্থায় তো cos কি হয়ে গেছে 60 আর নাই, cos 60 আর নেই, এখন কত হয়ে গেছে cos 30 হয়, মানে 30 হয়ে গেছে। আমরা অতিভুজ 16 আর ভূমি কত এডি, তাহলে এবার cos 30 লিখবো। তাহলে cos 30 ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত এ ডি, আর অতিভুজের মান কত 16। ওকে, তাহলে cos 30 মান হচ্ছে আসলে √3/2, √3/2 সমান হচ্ছে এডি ডিভাইড বাই 16, বা টোয়াইস এডি সমান হচ্ছে 16 √3, অথবা এডি সমান, বা এডি সমান হবে 8√3, অর্থাৎ 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 16 দুগুণে 8 দুগুণে 16, তাহলে 8√3 হবে। ওকে, তাহলে 8√3 এটা যেহেতু আমাদের বিয়োগফলটা বের করতে হবে, এই জন্য আমি এর মানটা বের করে নিচ্ছি। দশমিকে এই মানটা কত হয়, দশমিকে এই মানটা হচ্ছে 13.86, 13.86। তাহলে এডির মানটা এটা আসলো। তাহলে গোড়া, অতএব গোড়া সরে গেল কতটুকু, গোড়া, তাহলে গোড়া কতটুকু সরে গেল, এডি থেকে আমাদের কি বাদ দিতে হবে, এসি বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে কতটুকু সরলো, এই এক্স টুকু সরে গেছে, অর্থাৎ এই কতটুকু সরছে, আগে ছিল সিতে এখন আসলো ডিতে। তাহলে আগে ছিল পুরোটাই কত 8 মিটার, এখন এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে কতটুকু সরে গেল, ঠিক আছে, কতটুকু সরে গেল, তাহলে ওইটা 13, এটা থেকে আমরা বিয়োগ করব। তাহলে এটা হচ্ছে 13.86 মাইনাস 8 ইজ ইকুয়াল টু হবে 5.86 মিটার। তাহলে গোড়াটা কতটুকু সরে গেছে তার আদি অবস্থান থেকে 5.86 মিটার, এক্স এর মান হচ্ছে এইটা, তাহলে এইটুকু সরে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখানে বলছে যে আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এটা আমরা বের করলাম যে কি এখানে আসলে, অর্থাৎ এই যে 5.86 মিটার যদি আসে, তখন যদি শেষ দেই তখন এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ঠিক আছে, ওই সেম মই। ওকে, তো এই ছিল তোমাদের এই অঙ্কটা, বুঝতে পারছো? তাহলে এই ছিল তোমাদের এই যে সৃজনশীল অঙ্কটা, দেখি আমি তোমাদেরকে একসাথে দেখাই, এটা খুব ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই গেল ক, এটা ক খ, ক খ একসাথে, এই যে ক খ, এই যে ক আর খ। ঠিক আছে,
আর গ হচ্ছে এটা হচ্ছে গ, ঠিক আছে। এরপর 21 নম্বর অঙ্ক দেখো। 21 নম্বর অঙ্কে কি আছে, ছবিটা দেখো এখানে। তো ছবি ইজিলি তোমাদের একেই দেওয়া আছে সবকিছুই। তো এইখানে সিডির দৈর্ঘ্য দেওয়া আছে 96 মিটার, সিডি কিন্তু এইটুকু আছে 96 মিটার, ঠিক আছে। এইটুকু আছে 96, আর বিসির মান দেওয়া নাই, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। অর্থাৎ অন্যান্য অঙ্ক কষ্ট করে তোমাদের এই ছবিটা আঁকতে হয়তো, তো তোমাদের জন্য এটা তো ইজি, ছবি দিয়েই দেওয়া আছে। তাহলে এই অঙ্ক করা তো 1-2 বিষয়, ঠিক আছে। তাহলে ক নম্বর বলছে যে কোন সিএডি এর পরিমাপ নির্ণয় করো। সিএডি, সিএডি অর্থাৎ এই কোণটা পরিমাপ করতে হবে, ঠিক আছে। এই কোণটা তোমাদের হিসাব করতে হবে, এই কোণটা কত ডিগ্রি হবে। তো এই কোণটা হিসাব কিভাবে করবা তোমরা, তো এটা খুব ইজি অঙ্ক। দেখো কিভাবে, এ বি সি ত্রিভুজ এ বি সি এর এই যে এই কোণটা কত ডিগ্রি হবে বলো দেখি। এটা এটা 30 ডিগ্রি হবে না? তাহলে এ বি সি এর এ সি বি হচ্ছে 30 ডিগ্রি, তো এটা 60 ডিগ্রি, তাহলে অপরটা কত ডিগ্রি হবে? তাহলে এটা 30 ডিগ্রি হবে, ঠিক আছে। আবার এই বড় ত্রিভুজটা এ বি ডি, এ বি ডি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের তোমার ইয়া কত হবে, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজের বাকি যে বাহুটা আছে, এই যে কোণটা আছে, এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে। এই কোণটা 60 ডিগ্রি, তাহলে একটা 30 হলে দুইটাই মিলে তো 90 হওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আমি যদি ছোট করে দুইটা ত্রিভুজ আঁকি তোমাদের জন্য, ঠিক আছে। ওকে, মনে করো এইটা এ, এইটা বি, আর এটা হচ্ছে ডি। তাহলে এই কোণটা দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি অবশ্যই, ডেফিনেটলি। এটা 30 ডিগ্রি, তাহলে অতএব এই কোণটা তৈরি কোণ কত হবে? তাহলে আমরা লিখতে পারবো যে কোণ বি এ ডি সমান হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। বি এ ডি 60 ডিগ্রি, ওকে। তখন এটা 30 ডিগ্রি। এরপর এখান থেকে একটা আমরা দাগ টানলাম, সেটা হচ্ছে সি, ঠিক আছে, সেটা হচ্ছে সি। ফলে এই কোণটা হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি যদি হয়, তাহলে এখানে যে ছোট কোণটা, তাহলে ত্রিভুজ এ বি সি এর এই কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। আবার কোণ বিএসি, তাহলে কোণ বিএসি সমান 30 ডিগ্রি। অতএব এই মাঝখানে যে তাহলে এইটুকু কোণ কত ডিগ্রি হবে? তাহলে তাহলে পুরোটাই হচ্ছে 60, এইটুকু 30, তাহলে বাকিটুকুও কি হবে? 30 হবে। অতএব কোণ সি এ ডি সমান কোণ বি এ ডি মাইনাস কোণ বি এ সি ইজ ইকুয়াল টু 60 মাইনাস 30 ইজ ইকুয়াল টু কি 30 ডিগ্রি, ঠিক আছে। তো এটা আমরা পেয়ে গেলাম। এবার খ নম্বর বলছে যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। বিসি এর দৈর্ঘ্য অর্থাৎ কোনটা? এই বিসি, এইটুকু দৈর্ঘ্য, এইটুকু নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এটা 96 দিয়েছে। তো এই অঙ্ক করার জন্য যে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, দুইটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি করবো, আগে এই জিনিসটাকে বের করে নেব, ঠিক আছে। তো এটা বোঝার সুবিধার্থে আমরা ত্রিভুজটাকে আবার আঁকি, ঠিক আছে। ত্রিভুজটা হবে এইরকম, এখানে বি ছিল, এটা এ ছিল, সি, এটা ডি, এটা 96, এটা ছিল 30 ডিগ্রি, আর এটা ছিল 60 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের বিসি বের করতে বলছে। তাহলে তাহলে আমরা এখন কি করি, প্রথমে সমকোণী ত্রিভুজ এ বিসি নেই। তো এখানে বিসি সমান ধরি নেই যে বিসি সমান হচ্ছে এক্স, ঠিক আছে। আর তাহলে বিডি সমান কি হবে? তো ধরি আগে এগুলো লিখে নেই, ধরি ধরি বিসি ইজ ইকুয়াল টু এক্স, অতএব বিডি, বিডি সমান কত হবে বলো দেখি? এক্স প্লাস 96 হবে না? তাহলে এইটুকু হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে এক্স, আর এইটুকু হচ্ছে কি 96, তাহলে পুরোটাই কত হবে? তাহলে এক্স প্লাস 96 হবে, তাই কিনা? এটা এইটুকু হচ্ছে এক্স, আর এইটুকু 96, তাহলে পুরোটাই বিডি সমান কত হবে? এক্স প্লাস 96, ওকে। তাহলে এখন আমরা লিখব যে সমকোণী
ত্রিভুজ। কোন সমকোণী ত্রিভুজটা? ছোটটা, এ বি সি। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ না, তার কারণ এটা তো কি সমকোণ। সমকোণী ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজ এ বি সি এ। তাহলে আমরা এখানে কি করব? এখানে অতিভুজ বা অন্য কোনো কিছুর মান দেওয়া নাই না, আর অন্য কিচ্ছুরও মান দেওয়া নাই। ওকে, শুধু 96 এ দেওয়া আছে, থাক। আর আমরা ধরে নেই এ বি সমান যে হাইট এ বি সমান, ধরি এটা সমান এত, অতএব এটা। আর একটা হচ্ছে কি উচ্চতা এ বি সমান এইচ ধরে নিলাম, ঠিক আছে। ওকে, তো আমরা তাহলে কস, এটা হচ্ছে ভূমি বিসি ভূমি, আর লম্ব হচ্ছে এ বি। তাহলে আমরা ট্যান থিটা দিয়ে করি, তাহলে ট্যান 60। তাহলে আমরা লিখতে পারবো কি ট্যান 60 ইজ ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই বিসি, তাই কি না? লম্ব বাই ভূমি, এ বি ডিভাইডেড বাই বিসি, বা ট্যান 60-র মান হচ্ছে কত? √3। আর এ বির মান কত? এ বির মান আমরা এইচ ধরলাম, আর বিসির মান ধরলাম এক্স। তাহলে অতএব এইচ সমান হচ্ছে √3x। তো এটা একটা পেয়ে গেলাম। তো আর একটা আমরা কি ধরবো? আর একটা সমকোণী ত্রিভুজ হবে কি এ বি ডি। আর একটি সমকোণী ত্রিভুজ হবে এ বি ডি। সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারবো? ট্যান 30 ইজ ইকুয়াল টু, ঠিক আছে। এরপর সমকোণী ত্রিভুজ এ বি ডিতে, ঠিক আছে। এরপর আমরা লিখবো কি সমকোণী ত্রিভুজ এ বি ডি। ওকে, আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি এ, এবার ট্যান 30। ট্যান 30 সমান কি হবে? এইচ ডিভাইডেড বাই কি হবে এখানে? লম্ব, অর্থাৎ লম্ব বিডি, এইচ ডিভাইডেড বাই বিডি, বা ট্যান 30-র মান কত? বা এখানে আমরা লিখতে পারি, এখানে এইচ সমান, তাহলে এইচ সমান হচ্ছে বিডি, ট্যান বিডি হবে কি, হ্যাঁ বিডির মান কত? আচ্ছা, বিডি এ লিখি আগে, তাহলে বিডি ট্যান 30। এখন দেখো তো, বা এইচ সমান বিডির মান কত? বিডির মান এক্স প্লাস 96 ইন্টু ট্যান 30-র মান কত? 1/√3, ঠিক আছে। তো এখন দেখো এটাও এইচ, এটাও এইচ। তো এটা যদি 1 নম্বর দেই, আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দেই, তো এই 2 সমীকরণ থেকে দেখতে পাইতেছি বাম পক্ষে কি আছে? এইচ আছে, তাই না? বাম পক্ষে এইচ। তাহলে 1 ও 2 হতে আমরা পাবো কি √3x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 96 ডিভাইডেড বাই √3। এটাকে আমরা কি করে দিলাম? নিচে নিয়ে আসলাম √3টাকে। তাহলে √3টাকে যদি আমরা নিচে নিয়ে আসি, এবার যদি আমরা আর গুণ করি তাহলে কি হবে দেখো। তাহলে √3 আর √3 গুণ করলে 3, থ্রাইস এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 96। এই এক্সকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে কি হবে? টোয়াইস এক্স হবে, বিয়োগ হয়ে যাবে। টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 96, অতএব এক্স ইজ ইকুয়াল টু হবে 96-এর অর্ধেক কত হবে? 48, ঠিক আছে, অর্থাৎ 48। তাহলে এক্স এর মান হচ্ছে, অতএব এসি ইজ ইকুয়াল টু 48 মিটার। এসি না বিসি? ওই যে ডিস্টেন্সটুকু বিসি, কি কোন ডিস্টেন্সটা? হ্যাঁ, বিসি এর দৈর্ঘ্য। তাহলে বিসি সমান আছে 48 মিটার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারলাম। ওকে, ওকে, ঠিক আছে। দেখো এই যে এই পুরো অঙ্কটা এখানে রইল, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে গ নম্বর কি উত্তর পেয়েছে? বলছে এ সি ডি এর পরিসীমা নির্ণয় করো। এ সি ডি, ঠিক আছে।
তাহলে আমাদের বের করতে হবে কার কার এসিডি এর পরিসীমা। এসিডি পরিসীমা মানে কি, আমি যদি এটাকে এইভাবে আঁকি তাহলে এই যে এইটুকু অংশ হবে এসিডি, ঠিক আছে, এসিডি। তো এইটুকু অংশের পরিসীমা বের করতে হবে। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে সিডির দৈর্ঘ্য অলরেডি আমরা জানি 96 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের এখন বের করতে হবে কার কার দৈর্ঘ্য, এ বির দৈর্ঘ্য বের করতে হবে, আর কার দৈর্ঘ্য বের করতে হবে, এ ডির দৈর্ঘ্য বের করতে হবে। তো এটা কিভাবে করব আমরা, তো এটা আমরা দুইভাবে করতে পারি। এক তো ত্রিকোণমিতি ব্যবহার করে করতে পারি, 2 নম্বর হচ্ছে আমরা এই এইচটা বের করে নিতে পারি। এই এইচের মানটা কত হয়, আমরা আগে যদি এই যে গ নম্বরে এখানে এইচের একটা সমীকরণ ছিল, এইচ সমান হচ্ছে √3x, তাহলে এখান থেকে আমরা এইচের মানটা আগে বের করে নিই, ঠিক আছে। তাহলে খ হতে পাই এইচ সমান হচ্ছে √3x ইজ ইকুয়াল টু √3x এর মান কিন্তু এই যে 48, ঠিক আছে, 48, তাহলে হবে কত 48 √3, এই মানটা আমরা বের করে ফেললাম। তাহলে এইটা হচ্ছে কত, এইচ এর মান হচ্ছে 48 √3, ঠিক আছে। এখন ছোট ত্রিভুজটা থেকে দেখো এইটা হবে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তাহলে আমরা এখানে অতিভুজ বের করতে পারবো এসি। আবার যদি আমরা ইয়া করি, বড় ত্রিভুজটা নেই, এ বি ডি, এখান থেকে হিসাব করি, তাহলে এখান থেকে হিসাব করলে আমাদের কি হবে, লম্ব কোনটা, ওই এইচ হচ্ছে লম্ব, আর ভূমি হবে এবার বিডি, আর অতিভুজ হবে এডি। তাহলে ওখান থেকে আমরা কি করতে পারবো, দুইটাই বের করতে পারবো, ঠিক আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করব, এখানে সিডি, এসি এবং এডির মানটা বের করে নেব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা লিখি ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ। তাহলে এসি সমান কি হবে, √ab² প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে, ab² প্লাস বিসি স্কোয়ার। এই এইচটা হচ্ছে এবি, ঠিক আছে, এবি সমান এইচ। তাহলে এবি কত, 48 √3, তারপরে স্কোয়ার প্লাস বিসির মান 48 আমরা বের করছি, তারপরে স্কোয়ার, এই পুরোটার উপর রুট। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসলো কত, 96 আসলো। তাহলে এই মানটা আসলো কত, 96। তাহলে এসির মান আমরা কত পাইলাম, এই যে এখানে এসির মান পেয়েছি আমরা 96, ঠিক আছে। এবার বাকি থাকলো এডির মান। এডির মান বের করতে হলে আমাদের মনে করো এটা মুছে দিলাম, তাহলে এডি সমান এবার কি, এবার এ বিডি সমকোণী ত্রিভুজ থেকে, তাহলে এডি স্কোয়ার সমান কি হবে, ab² প্লাস bd², ঠিক আছে, ab² প্লাস bd²। আবার সমকোণী এমনি লিখি, ত্রিভুজ এ বি ডি এ, এডি সমান কি হবে, √ab² প্লাস bd²। তাহলে এবির মান কত বলো দেখি, এবির মান কিন্তু ছিল 48 আর 96 এর যোগফল, এবির মান 48 √3, 48 √3 উপর স্কোয়ার। আর বিডি কত হবে বলো দেখি, বিডি কিন্তু দেখো 48 প্লাস 96, ঠিক আছে, 48 প্লাস 96। তো 48 আর 96 যোগ করলে যেটা হবে সেটাই, তো 48 আর 96 যোগ করলে কত হয়, হবে 48 প্লাস 96, ঠিক আছে, তার উপর স্কোয়ার, ঠিক আছে। তো 48 প্লাস 96 যে 144, তো এখানে হবে 144 স্কোয়ার, ওকে। তো এটা আমরা একেবারেই ক্যালকুলেটরে হিসাব করে ফেলি, স্কোয়ার যোগ 48 √3 তার উপর স্কোয়ার, ঠিক আছে, তো √আনসার। তাহলে এটা পুরোটা আসলো 96 √3 হবে, এই পুরোটা ক্যালকুলেশন করলে 96 √3। তো তাহলে এবার এসিডি এর পরিসীমা, ত্রিভুজ এসিডি এর পরিসীমা সমান কি হবে, তাহলে তাহলে এসিডি এর আমরা এডির মানটাও পেয়ে গেলাম। তাহলে এডির মান এটা 96 আর এটা হবে 96 √3, তাহলে এটাও 96 হলো, এটাও 96 হলো, আমি এটা এখানে অ্যাড করে দিই, এইরকম ছিল, ঠিক আছে।
এসিডি এর পরিসীমা এটাও 96, এটাও 96, এটাও কত হবে 96√3। তাহলে এগুলো সব কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে এসিডি এর পরিসীমা হবে 96 প্লাস 96 প্লাস 96√3। ঠিক আছে, এগুলো সব যোগ করো তাহলেই হয়ে যাবে। 96 গুণন 2 প্লাস 96√3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 358.73 আর কি, এত মিটার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি আনসার। ওকে, তাহলে এই আমরা পেয়ে গেলাম এসিডি এর পরিসীমার মান। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে দেখো আমাদের অনুশীলনের অঙ্কগুলো শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে অনুশীলনীতে আমাদের এই 21টা অঙ্ক ছিল, এরপর বীজগণিতিক অনুপাত। তো অনুশীলনের অঙ্কগুলোর সাথে সাথে এখন দেখো আমরা এখানে এমসিকিউ গুলো করব। ঠিক আছে, এখন আমি যদি এখানে এমসিকিউ গুলো তোমাদেরকে একটুখানি দেখাই। এখানে এমসিকিউতে কি আছে যে একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3 হলে ছায়ার প্রান্ত বিন্দুতে সূর্যের উন্নতিকোণ কত। ঠিক আছে, একটি দণ্ডের বর্গের, তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা বোঝার জন্য আমরা মনে করি এইটা হচ্ছে একটা দণ্ড। ঠিক আছে, বলছে যে একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, তাহলে এটা হচ্ছে দণ্ড, সেই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে মনে করো এ। তো বলছে তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3, তাহলে এর ছায়া মনে করো সূর্যের আলো পড়তেছে, তাহলে এর ছায়াটা কত বড় হবে, এর ছায়াটা এখান থেকে এই আলো এসে এই জায়গায় পড়তেছে, তারপর বাকি আলোগুলো পড়তে, তাহলে এর ছায়া হবে কোনটা, এইটা। ঠিক আছে, এর ছায়া হবে কোনটা, এইটা হবে তার ছায়া। ঠিক আছে, তাহলে ছায়ার যে বর্গ, তো ছায়াটা মনে করো যে এটা এক্স, তাহলে 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 এখানে দেওয়া আছে যে তাহলে 1/3 হলে ছায়ার প্রান্তবিন্দুতে সূর্যের উন্নতিকোণ কত, তাহলে এই যে এই সূর্যের উন্নতিকোণটা এখানে কত হবে, এই থিটার সমান হট। ঠিক আছে, ওকে, তাহলে এখানে দেওয়া আছে এ স্কয়ার, তাহলে বলছে যে দৈর্ঘ্যের বর্গ অর্থাৎ এ স্কয়ার অর্থাৎ দণ্ডটার দৈর্ঘ্য, প্রথমে দেওয়া আছে দণ্ডটার দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3। ঠিক আছে, অর্থাৎ x² ডিভাইডেড বাই কি হবে 3 হবে। তাহলে ছায়ার যে দৈর্ঘ্য তার বর্গের 3/1 হবে ওই এই রেখাটার দৈর্ঘ্য। তাহলে এইখানে তাহলে a স্কয়ার সমান হবে কি x²/√3। ঠিক আছে, এটা হচ্ছে ছায়ার দণ্ডটার দৈর্ঘ্যের বর্গ, এটা হচ্ছে তার ছায়া, এই দিক দিয়ে সূর্যের আলো পড়লে এই ছায়ার জিনিসটা তো বুঝতে পারছো, তাহলে এর মাথার ছায়াটা এখানে পড়বে, তাহলে এইটা হবে তার কি ছায়া। তো ছায়ার দৈর্ঘ্য মনে করে নিলাম এক্স, তাহলে ছায়ার দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে x², দেওয়া আছে যে ছায়া ওই দৈর্ঘ্যটা আছে ছায়ার দৈর্ঘ্যের এই বর্গের 1/3, তাহলে ওই বর্গটা 3/1, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা হবে। ওকে, তাহলে এই যে তাহলে ট্যান থিটাটা কত হবে। ওকে, তাহলে এখন যদি আমরা এখান থেকে তাহলে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা যদি হিসাব করতে চাই, তাহলে থিটা সমান আমরা যদি হিসাব করি, থিটা সমান কি হবে ট্যান ইনভার্স y/x, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্বের মান এ এর মান কত x²/3, আর ভূমির মান কি, ভূমির মান হচ্ছে ও আচ্ছা এখান থেকে সরি এখানে ভুল হয়েছে, এর মানটা আমরা বের করে নাই, তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে এর মান কত হবে, এর মান হবে x/√3 হবে, তাই না। এখানে যদি আমরা এই স্কোয়ারটাকে এদিকে নিয়ে এসে রুট করে দিই তাহলে x/√3 হবে, তাহলে x²/3 না, এটা হবে x/√3 হবে। ঠিক আছে, তাহলে ভূমির মানটা তাহলে a এর মান হবে কত x/√3, আর এটা তো x। ঠিক আছে, তাহলে x কাটা, তাহলে ট্যান ইনভার্স √3 = 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি, অর্থাৎ থিটার মান হবে 60 ডিগ্রি, মানে ট্যান ইনভার্স √3 এর মান হচ্ছে কত 60 ডিগ্রি, অর্থাৎ ট্যান 60 ডিগ্রির মান √3, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে 60, তাহলে অ্যান্সারটা হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি। ঠিক আছে, এটা এমসিকিউ হইলেও জিনিসটা একটুখানি ক্রিটিক্যাল ছিল। এরপর দেখো পাশের চিত্রে এক্স এর মান নিচের কোণটি, তো এই এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এক্স এর মান নিচের কোণটি, এটা 60 মিটার
আর এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা হবে 30 ডিগ্রি। তো অথবা আমরা ওই 60 ডিগ্রি থেকে হিসাব করতে হবে, এটা 30 ডিগ্রি বের করতে হবে, বিষয়টা তা না। তাহলে এটা হচ্ছে কি, তাহলে ওইটা যদি তোমার 60 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে tan থিটা সমান, তাহলে tan 60 ইজ ইকুয়াল টু হচ্ছে কি লম্ব বাই ভূমি, অর্থাৎ 60 ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, 60 ডিভাইডেড বাই এক্স। তাহলে তার কারণ যেটার সাথে আমরা কোণ হিসাব করি তার সাথেটাই ভূমি থাকে। ঠিক আছে, তাহলে এটাই হবে ভূমি, আর অন্য যেটা বাহু আছে সেটা হবে লম্ব, আর এটা তো অতিভুজ সবসময় ফিক্সড। ভূমি এবং লম্ব এক্সচেঞ্জ হয়। যদি এইখানে অ্যাঙ্গেল ধরি তাহলে এটা হবে ভূমি আর এটা তখন হয়ে যাবে লম্ব। আচ্ছা ঠিক আছে, তো tan 60 মান হচ্ছে √3, tan 60 মান √3 সমান হবে 60 ডিভাইডেড বাই এক্স। তাহলে এক্স কে এখানে নিয়ে যায়, √3 কে এখানে নিয়ে আসি, তাহলে এক্স সমান হবে 60 ডিভাইডেড বাই √3। তাহলে অ্যান্সারটা হবে কি 60 ডিভাইডেড বাই √3। ঠিক আছে, এরপর বলছে যে পাশের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতিকোণ কত? তাহলে পি বিন্দুর উন্নতিকোণ ও বিন্দুতে, তাহলে ও বিন্দুতে পি এর উন্নতিকোণ, তার মানে ও থেকে পি এর দিকে তাকানো হবে, তাহলে এইটা হবে, তাই কিনা? তাহলে কি হবে? এ ও পি। তাহলে পাশের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতিকোণ, পি বিন্দুর উন্নতিকোণ, তার মানে ও থেকে পি এর দিকে তাকাইতে হবে, তার মানে উপরের দিকে তাকাইতে হচ্ছে। তাহলে ও থেকে নর্মালি তাকানোর কথা ছিল এই দিকে, তা না করে সে উপরের দিকে তাকাইতে হচ্ছে এত অ্যাঙ্গেলে। তাহলে এ ও পি হবে, তাহলে কোণ হবে কি পি এ ও বা এ ও পি, এটা ঠিক আছে, পি এ ও। আর কিউ বিন্দুর উন্নতিকোণ হবে কিউ ও বি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে? তাহলে এটা হচ্ছে একটা খুঁটি, ঠিক আছে, তো এটা মনে করো একটা খুঁটি, আর তার ছায়াটা কেমন হবে? তার ছায়া তো মাটি ভূমির উপরেই পড়বে, তাই না? ছায়াটা যদি সূর্য ঠিক এই জায়গায় থাকে তাহলে ছায়াটা হবে কেমন? এই দিক থেকে ছায়াটা কি এইরকম করে ছায়া পড়বে। যদি এখানে কি থাকে, তোমার সূর্যটা এখানে থাকে, ঠিক আছে, এখানে যদি সূর্য থাকে তাহলে এই ছায়া আর সূর্যের রশ্মিটা কি হবে এই দিক দিয়ে এখানে পড়বে, অর্থাৎ তার ছায়াটা হবে এত বড়, এটা হবে তার ছায়া। তাহলে এখানে এটা হচ্ছে উন্নতিকোণ এখানে, তাহলে উন্নতিকোণ কত ডিগ্রি হলে তার ছায়াটা তার দৈর্ঘ্য এবং ছায়া সমান হবে? আমরা জানি যে লম্ব ভূমি সমান হয় যখন কোণের মান 45 ডিগ্রি হয়, সহজ হিসাব। ঠিক আছে, দৈর্ঘ্যটা আর ছায়াটা, দৈর্ঘ্য হচ্ছে লম্ব আর ছায়া হচ্ছে ভূমি, তাহলে ভূমি এবং লম্ব সমান হবে যখন অ্যাঙ্গেলের মান হবে 45 ডিগ্রি, এটা এমনিতে মাথায় রাখবা। এরপর দেখো বিসি, এটা কেন 45 ডিগ্রি হবে? তখন আমরা জানি যে এই দেখবা যে ট্যান ইনভার্স, এটাও যদি এক্স হয় এটাও যদি এক্স হয় তাহলে এক্স বাই এক্স অর্থাৎ 1 হচ্ছে। ট্যান ইনভার্স 1, ট্যান কত ডিগ্রির মান 1? 45 ডিগ্রির মান 1। ঠিক আছে, এটা এমনিতেও মাথায় রাখবা, 45 ডিগ্রি হলে লম্বভূমি সমান হয়। এরপর বলছে যে বিসি এর দৈর্ঘ্য কত হবে? এটা হচ্ছে বিসি, তাই এর তো পারবা, এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, ভূমি বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে, ঠিক আছে 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রির ক্ষেত্রে বলছে, তাহলে কস 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে কত? এই ভূমি বাই অতিভুজ, আমার কবরে ভূত অনেক, তাহলে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে হবে কি বিসি ডিভাইডেড বাই 8। তাহলে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফ সমান এখানে নিচে আছে 8, তাহলে এখানে কত হওয়া লাগবে? অবশ্যই এখানে 4 হওয়া লাগবে, তাহলে তো কাটাকাটি করে হাফ হবে। ঠিক আছে, তাহলে 4 মানে অর্ধেক, এখানে যাও ওখানে দাও অর্ধেক, তো 60 ডিগ্রির জন্য ভূমি অর্ধেক হয়ে যায়, তাহলে হবে কত মিটার? 4 মিটার। ঠিক আছে, এরপর আছে উন্নতি কোণ 30 ডিগ্রি যদি হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে লম্ব ভূমি বড় হবে। আচ্ছা এটা আমরা দেখি যে কি হয়। ঠিক আছে, ওকে, তো এইখানে দেখো এইটা হচ্ছে উন্নতিকোণ, তাহলে উন্নতিকোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে ভূমি বড় হবে নাকি লম্ব বড় হবে? তো 30 ডিগ্রি মোটামুটি 45, দেখো 45 ডিগ্রি, যদি 45 ডিগ্রি হয়, আমরা একটু আগে দেখলাম যে 45 ডিগ্রি যখন হয় তখন কি লম্ব ভূমি সমান হয়। ঠিক আছে, 45 ডিগ্রি হলে লম্ব আর ভূমি সমান হয়, এবং 45 ডিগ্রি আমরা যদি 30 ডিগ্রি করতে চাই তাহলে কিন্তু এটাকে কি করতে হবে? এইরকম করতে হবে, তাই না?
তাহলে 30 ডিগ্রি হবে। অর্থাৎ যত দূরে চলে যাবে এই কোণ অ্যাঙ্গেলটা তত ছোট হইতে থাকবে, ঠিক আছে। আরো দূরে গেলে কি হবে, আরো ছোট হবে, এই অ্যাঙ্গেলটা ছোট হইতে থাকবে, তাই না। দেখো চিকন হচ্ছে। তাহলে 45-এর জন্য যদি লম্ব আর ভূমি কি হয়, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আমি নর্মালি বুঝাচ্ছি তোমাদেরকে, লম্ব ভূমি। তাহলে 30 ডিগ্রির জন্য কি হবে, ভূমি বড় হবে। অর্থাৎ 45 ডিগ্রির চেয়ে উন্নতি কোণটা যত কমতে থাকবে ভূমির মান তত ছোট হইতে থাকবে। তার মানে এটা কি রাইট আছে। তা 30 ডিগ্রি যদি হয় তাহলে ভূমি কি বড় হবে না, ভূমি বড়, হ্যাঁ ভূমি বড় হবে। যত কোণ ছোট হবে 45 ডিগ্রি থেকে উন্নতি কোণ, ভূমি তত বাড়তে থাকবে, ঠিক আছে। আবার যদি আমরা দেখি যে এই 45 ডিগ্রির চেয়ে এটা কোণটা বাড়তেছে আস্তে আস্তে, অর্থাৎ মনে করো কি, দেখো আস্তে আস্তে কোণ বড় হচ্ছে না, দেখো কোণ কিন্তু বড় হচ্ছে এখানে, ঠিক আছে। কোণ কিন্তু এখানে আস্তে আস্তে বড় হচ্ছে। তো এটা যদি 45 ডিগ্রি হয়, দেখো তোমরা যদি এই যে কোণটাকে বাড়ায় দাও, এগুলো যত এদিকে নিয়ে আসবা তত কোণ কি হচ্ছে, কোণগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না। সেক্ষেত্রে কি হচ্ছে, ভূমিটা ছোট হচ্ছে আর লম্ব বড় হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে মাথায় রাখবা। তো সেক্ষেত্রে দেখো আবার বলছে যে 45 ডিগ্রি হলে লম্বভূমি সমান হবে। এটা এই আমি তো এটা দিয়ে শুরু করছি, 45 ডিগ্রি হলে লম্বভূমি সমান হবে। আবার 60 ডিগ্রি যদি হয় তাহলে লম্ব ছোট হবে, লম্বটাই বড় হবে। 60 ডিগ্রি যদি হয় তাহলে এটা সঠিক হলে তো এটা সঠিক হবে না। যখন 45 ডিগ্রির চেয়ে বড় হবে, 60 ডিগ্রি হবে, তখন ভূমি ছোট হয়ে যাবে, লম্ব বড় হবে, তাহলে এটা রং। তাহলে 1 আর 2 সঠিক। তো এটা যেরকম হইলো ঠিক সেইভাবে তোমরা অন্যভাবেও হিসাব করতে পারো। মনে করো যে tan 45 এর মান হচ্ছে 1। চলো আমরা জানি যে tan থিটা মানে হচ্ছে কি, লম্ব বাই ভূমি। তাহলে 1 যেহেতু আসছে তার মানে 45 এর জন্য লম্ব ভূমি সমান না হলে তো আর 1 হইতো না অনুপাতটা। আর দেখো tan 30 এর মান কত, tan 30 এর জন্য লম্ব বাই ভূমি মানে L বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1/√3। তার মানে দেখো এটা বি বড়, ভূমিটা বড়, তাহলে যখন 30 ডিগ্রি হচ্ছে তখন ভূমি বড়, লম্ব ছোট, ঠিক আছে। আর tan 60 এর মান কত, tan 60 এর মানের ক্ষেত্রে L বাই বি ইজ ইকুয়াল টু tan 60 এর ক্ষেত্রে হচ্ছে √3। তাহলে সম্পূর্ণ সংখ্যা হলো √3/1। তাহলে এবার দেখো লম্ব বড় হয়ে গেল, √3 কিন্তু 1 এর চেয়ে বড়, লম্ব বড় আর ভূমিটা কি ছোট, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা তুলনা করতে পারো, ওকে। এরপর দেখো পাশের চিত্রে, এই যে পাশের চিত্রটা আছে, এই চিত্রে দেখো অবনতি কোণ কোনটা, এটা উন্নতি কোণ আর এটা অবনতি কোণ, এটা আমরা সবাই জানি। তো এ বিন্দুর অবনতি কোণ এইটা, আর এই বিন্দুর উন্নতি কোণ এটা, ডেফিনেটলি সি বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, সি বিন্দুর সাপেক্ষে, ওকে। কোণ ডিএসি হচ্ছে অবনতি কোণ, ডিএসি অবনতি কোণ, এটা রাইট। এসিবি হচ্ছে উন্নতি কোণ, এটাও রাইট। আর উন্নতি কোণ এবং অবনতি কোণ সমান হয়, এটাও আমরা জানি, রাইট, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভূ রেখার অপর নাম হচ্ছে শয়ন রেখা। ভূ রেখার অপর নাম হচ্ছে শয়ন রেখা। এইটার নাম হচ্ছে ভূ রেখা অথবা শয়ন রেখা। আর এইটার নাম হচ্ছে লম্ব রেখা। এটার নাম কি, লম্ব রেখা। এটা লম্ব রেখা এবং অথবা ঊর্ধ্ব রেখা, লম্ব রেখা বা ঊর্ধ্ব রেখা। তাহলে এই যে লম্ব রেখা বা ঊর্ধ্ব রেখা, এটা কার নাম, এটার নাম লম্বের নাম। এটা হচ্ছে কি খাড়া যে লেখাটা থাকবে তার নাম হচ্ছে লম্ব রেখা বা ঊর্ধ্ব রেখা। আর ভূ রেখার এই যে এই আর নিচে যে রেখাটা থাকবে ভূমি বরাবর, সেটা হচ্ছে ভূ রেখা অথবা শয়ন রেখা, ঠিক আছে। আর সমান্তরাল রেখা তো আমরা জানি যে এইটা আর এটা সমান্তরাল রেখা, অর্থাৎ দুইটা রেখার মধ্যবর্তী ডিস্টেন্স যদি সবসময় কি হয়, সমান থাকে, তাহলে সেইটাকে তোমার সমান্তরাল রেখা বলে। তাহলে এই যে আঁকলাম, এটাকে যত দূরে টেনে নিয়ে যায়, দেখো এইটা আর এটা কি থাকবে, সমান্তরালে থাকবে, তাই না। এইটা আর এটা সমান্তরাল থাকতেছে, এই জন্য এই রেখা দুইটাকে বলা হবে সমান্তরাল রেখা, ঠিক আছে। তো এই অনুশীলনের অঙ্কগুলো আমরা করলাম। আর উদাহরণে কিছু অঙ্ক আছে, এই উদাহরণের অঙ্কগুলো একটাও তোমার অনুশীলনের অঙ্ক থেকে আলাদা কোনো অঙ্ক না, নতুন কোনো অঙ্ক এখানে নাই যেটা অনুশীলনের অঙ্ক থেকে আলাদা, বুঝতে পারছো। এই যে এইখানে তোমার লেখা আছে এই যে ভূরেখা, এটা তোমাদেরকে যদি একটু দেখাই দেই, তাহলে ভূরেখা বা ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা, তাহলে ঠিক আছে, উল্লম্ব ভূরেখা বা ঊর্ধ্বরেখা, ঠিক আছে। এই যে ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী ভূরেখা এবং ঊর্ধ্বরেখা নির্দেশ করে, এই তলটাকে বলা হয় উল্লম্ব তল। এখানে যে তলটা তৈরি হয় উল্লম্ব তল, এটা হচ্ছে ভূরেখা আর এটা হচ্ছে ঊর্ধ্বরেখা, ঠিক আছে। এই ভূরেখাকে শয়ন রেখা বলা হয় আর ঊর্ধ্বরেখাকে উল্লম্ব রেখাও বলা হয়, ঠিক আছে। এগুলো বই থেকে তোমরা মাঝে মাঝে পড়ে নিবে এগুলা, তাহলে এমসিকিউতে সুবিধা হবে, ঠিক আছে। তার কারণ এই বইয়ের প্রথম দিকে যে
লিটারেচারগুলো আছে, ঠিক আছে, এগুলো তোমার অনেক সময় এমসিকিউতে আসে, ঠিক আছে। যেমন এখানে একটা আসছে, তো সবগুলো বইয়ের এই অনুশীলনীগুলো করবা, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই অধ্যায় আমাদের এখানে ক্লোজ হয়ে গেল। উদাহরণ অঙ্কগুলো তোমরা করে নিবে, এখানে ওই সেম ভাবেই করে দেওয়া আছে। উদাহরণের অঙ্কের চেয়ে কঠিন অঙ্ক ওইদিকে করানো আছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই বীজগণিতিক অনুপাত বা অন্য কোনো অধ্যায় নিয়ে।